মন খারাপ হয়ে গেছে ওমরের। ববকে হারিয়েছে, কোনো সন্দেহ নেই। মুসা আর কিশোরের কি হয়েছে বুঝতে পারছে না। দুটো বিমান হারিয়ে সে আটকা পড়েছে এক দ্বীপে। সঙ্গে নেই খাবার, নেই পানি, নেই অস্ত্র। আলো দ্রুত কমছে, শিগগিরই অন্ধকার হয়ে যাবে। ঝড় থেমেছে, কিন্তু সাগরের ফোঁস বন্ধ হয়নি। প্রণালীটা সাঁতরে পেরোনোর সময় হয়নি এখনো, দেরি আছে। দিগন্তে হঠাৎ করে উদয় হলো সূর্য, কালো মেঘের ফাঁকে। লালচে আলো ছড়িয়ে পড়ল মূল দ্বীপের চন্দ্রাকৃতি মাথায়, রাঙিয়ে লাল করে দিল। অপরূপ দৃশ্য, কিন্তু দেখার মন নেই ওমরের। সে ভাবছে কিশোর আর মুসার কথা। কি হলো ওদের? বেঁচে আছে তো? নাকি ববের মতো তাদেরকেও নিয়ে গেছে উন্মত্ত সাগর? খামোকা বসে থাকার চেয়ে আশপাশটা ঘুরে দেখা উচিত মনে করল ওমর। যেখানে বসে আছে ওখান দিয়ে নামতে পারবে না প্রণালীতে। খাড়া পাহাড়, ঢালু জায়গা বের করতে হবে। নেমে চলে এলো আরেক দিকে। আরে, সিঁড়ি যে একেবারে তৈরি করে রেখেছে। মালপত্র নিয়ে জাহাজ আসতো, সেসব মালামাল তোলার জন্যেই তৈরি হয়েছিল এই সিঁড়ি। হঠাৎই মনে পড়ল তার, পানি। নিশ্চয়ই পানি রাখার ব্যবস্থা আছে কোথাও দুর্গে। এসব পাথুরে জায়গায় বৃষ্টির পানি ধরে রাখার জন্যে ট্যাঙ্ক খোঁড়া হয় পাথরের তলায়। একটা বা বেশ কয়েকটা নালা কেটে পথ করে দেওয়া হয়। সেই পথ দিয়ে গিয়ে বৃষ্টির পানি জমা হয় ট্যাঙ্কে। পানির কথা মনে হতেই তৃষ্ণা টের পেল সে। এতক্ষণে খেয়াল করল, নোনা পানি শুকিয়ে চড়চড় করছে মুখ। ঠিক আছে, আগে পানির খোঁজি করবে সে। আবার সেই চত্বরে চলে এলো সে, যেখানে কামানগুলো রয়েছে, যেখানে এক প্রান্ত থেকে সিঁড়ি নেমে ঢুকেছে পাহাড়ের গভীরে। সিঁড়ি বেয়ে একটা অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়ল সে। যতই নামছে বাড়ছে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। খুব সাবধানে এক পা করে বাড়িয়ে দিয়ে নেমে চলল। যতক্ষণ সিঁড়ি আছে নামবে, তারপর কিছু না পেলে ফিরে উঠে আসবে। কিন্তু আরো কয়েক ধাপ এগোতেই আলো চোখে পড়ল। খুব কায়দা করে সুড়ঙ্গ কেটে আলো আনার ব্যবস্থা করা হয়েছে। আলো আনার জন্যেই নাকি অন্য কোনো ব্যাপার? যাই হোক, পরে দেখা যাবে। আপাতত বড় একটা কামরায় এসে ঢুকেছে সে। পাহাড় কেটে তৈরি হয়েছে এই পাতাল কক্ষ। গায়ে কাঁটা দিয়ে উঠল ওমরের। অদ্ভুত এক অনুভূতি। লাফ দিয়ে কয়েকশো বছর পেরিয়ে অতীতে চলে এসেছে যেন সে। আবছা আলোয় দেখা যাচ্ছে ঘরের ভেতরটা। অনুমান করল ওমর, 40 ফুট চওড়া আর 40 ফুট প্রশস্ত হবে কামরাটা। ঘরের জিনিসপত্রের অবস্থা দেখে অনুমান করতে কষ্ট হয় না। কোনো কারণে খুব তাড়াহুড়ো করে ঘর ছেড়েছিল এর অধিবাসীরা। সোজা কথা, পালিয়েছিল। পুরানো আমলের এক গাদা কাপড় স্তূপ হয়ে আছে এক কোণে। লুপ হলে আটকানো একটা তামার সুইভেল গানের ওপর পড়ে আছে কিছু কাপড়। একদিকের দেয়াল ঘেঁষে কুঁকড়ে পড়ে রয়েছে দুটো কঙ্কাল। পড়ে থাকার ভঙ্গি দেখেই বোঝা যায় খুব কষ্ট পেয়ে মরেছিল। একটা কঙ্কালের হাতের আঙুলের কাছে পড়ে রয়েছে মস্ত একটা ভোজালি। মেঝেতে ছড়িয়ে রয়েছে কয়েকটা পিস্তল আর মাস্কেট বন্দুক। আর আছে 6টা পিপে। দেখা গেল 4টে পিপেতে খাবার ছিল, 3টেতে মাংস, শুকনো হাড়গোড় শুধু অবশিষ্ট রয়েছে। আরেকটাতে ময়দা, নষ্ট হয়ে গিয়েছে। বাকি দুটোতে ছিল বারুদ, কিছু তলানি এখনো রয়েছে। ঘরের আরেক কোণে ধুলোয় ঢাকা পড়ে আছে ছোট গোল মার্বেলের মতো কিছুর স্তূপ। এক মুঠো হাতে নিয়েই আবার ফেলে দিল ওমর।
ওজনেই বোঝা গেছে কি জিনিস। গুলি, মাস্কেটের হতে পারে, কিংবা সুইভেল গানের, কিন্তু পানির ট্যাঙ্কের কোনো চিহ্ন চোখে পড়ল না। আবার কঙ্কাল দুটোর দিকে তাকালো সে বিষণ্ণ দৃষ্টিতে। কারা এরা? বাড়ি কোথায়? কি কারণে এসেছিল এখানে? কোনো দিনই জানবে না, হয়তো জানবে না কেউই। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ল। ঘুরে এগোলো সিঁড়ির দিকে। মাঝপথে থেমে কি ভাবল, তারপর ফিরল কাপড়ের স্তূপের দিকে। প্রায় উলঙ্গ হয়ে রয়েছে সে। কাপড় যখন আছে, কেন পরবে না? বাইরে বেরোলেই হয়তো ছেঁকে ধরবে মশার পাল, খালি গায়ে থাকলে অতিষ্ঠ করে ফেলবে। বেছে বেছে একটা ফতোয়ার মতো পোশাক তুলে নিল সে। বুকের কাছে সুতোর দড়ির জালি, লালচে একটা পাজামা নিল, আর একটা ছিট কাপড়ের রুমাল। পুরানো নোনা গন্ধ, কিন্তু গন্ধটা আপাতত সহ্য করল অমর। খোলা বাতাস আর রোদ লাগলে চলে যাবে গন্ধ, আঠা আঠা ভাবটাও থাকবে না। আর তেমন বুঝলে ধুয়ে নিতে পারবে যখন তখন। কাপড় যখন পাওয়া গেছে, খালি গায়ে থাকার কোনো মানে হয় না। কাপড়গুলো পরে নিয়ে খুঁজে খুঁজে পায়ের মাপ মতো একজোড়া বুট বের করল। এক টুকরো তারপুলিনও পাওয়া গেল। ওমরের মুখে ফুটেছে অদ্ভুত হাসি। একটা পিস্তল তুলে নিয়ে পরীক্ষা করল। ঠিকই আছে মেকানিজম। কয়েকবার স্লাইড টেনে ট্রিগার টিপে হ্যামারের আঘাত দেখল। না, গুলি ফাটাতে পারবে মনে হচ্ছে। কিছু গুলি নিল। বারুদ রাখার বিশেষ বোতলে ভর্তি করে নিল বারুদ। একসময় নরম চামড়া দিয়ে তৈরি হয়েছিল বোতলটা, এখন লোহার মতো শক্ত হয়ে গেছে, তবে কাজ চলবে। আর কিছু নেয়ার আছে? আছে, তবে তারপুলিনে বাঁধতে হবে না। পিস্তল, গুলি, জুতো আর বারুদের বোতল তারপুলিনে রেখে কোনাগুলো এক করে পোঁটলা বাঁধল। কঙ্কালের হাতের কাছে পড়ে থাকা ভোজালিটা নিয়ে গুঁজল কোমরে। তারপর পোঁটলাটা হাতে ঝুলিয়ে পা বাড়ালো আবার সিঁড়ির দিকে, মুখে হাসি। বাইরে বেরিয়ে দেখল অনেক নেমে গেছে পানি। খুব সহজেই পেরোতে পারবে এখন প্রণালী। সুবিধামতো একটা দিক খুঁজে বের করল। নিচু একটা দেয়াল ডিঙিয়ে যেতে হবে। পেরিয়ে এলো সহজেই, পানিতে নামলো। চিৎ সাঁতার দিয়ে এগুলো ওমর। দুহাতে উঁচু করে ধরে রেখেছে পোটলাটা, যাতে পানি না লাগে। সহজেই পেরিয়ে এলো প্রণালী। পোটলা ভিজল না। তীরে উঠে পরনের কাপড় খুলে চিপে পানি ঝরিয়ে নিয়ে আবার পড়ল। চাঁদ উঁকি দিচ্ছে দিগন্তে। চারদিক বড় বেশি নীরব, শান্ত। বনের দিকে তাকালো। কি বিপদ লুকিয়ে রয়েছে ওই গাছের দঙ্গলের মধ্যে, জানে না সে। সাবধান থাকা দরকার। পোঁটলা খুলে আগে গুলি আর বারুদ ঠাসলো পিস্তলে। বুট পরে পাজামার নিচের দিক গুঁজে দিল বুটের ভেতর। তারপুলিন দিয়ে বোতলটা বেঁধে নিল কোমরের সঙ্গে। তারপর পিস্তল আর ভোজালি হাতে চলল শ্যাওলায় ঢাকা পাথরটা খুঁজতে, যেটার ওপর নামতে চেয়েছিল কিশোর আর মুসা। পাথরটার আশপাশ খুঁজল ওমর। বালিতে পড়ে থাকা ববের জ্যাকেটটা দেখতে পেল, কিন্তু কাউকে চোখে পড়ল না। এগিয়ে চলল আবার একদিকে। খানিক দূর এগোনোর পর সামনে দেখতে পেল পাথরের স্তূপ। কয়েক মিনিট দাঁড়িয়ে দেখল। ভাবল ওদিকে যেতে পারবে না মুসা কিংবা কিশোর। আবার ফিরল সে। ফিরে এলো সৈকতে, যেখানে উঠেছিল প্রথমে। একটু খোঁজাখুঁজি করতেই কয়েকটা নারকেল পেয়ে গেল। ঝড়ে গাছ থেকে খসে পড়েছিল সাগরে। ঢেউ আবার ফিরিয়ে দিয়ে গেছে তীরে। ভোজালি দিয়ে নারকেল কেটে আগে পানি খেল,
তারপর ধীরে সুস্থে খেলো ভেতরের নরম মিষ্টি শ্বাস। পেটে কিছু পড়তেই ক্লান্তি এসে চেপে ধরল। চিত হয়ে ওখানেই শুয়ে পড়ল অমর। কিন্তু এত ক্লান্তি সত্ত্বেও ঘুম এলো না চোখে। ভাবছে সে, কি হলো ছেলে দুটোর? বেঁচে আছে ওরা? নানান রকম দুশ্চিন্তা এসে ভিড় করল মনে। ঘুমিয়ে পড়ল এক সময়। তীক্ষ্ণ একটা চিৎকার কানে আসতেই ধড় মড়িয়ে উঠে বসল অমর। চোখ মিটমিট করছে। কোথায় আছে বুঝতে পারছে না। 2-1 সেকেন্ড লাগলো পূর্ণ সচেতনতা ফিরে আসতে। একটা শব্দ সে শুনেছে নিশ্চয়ই। কিসের শব্দ? এদিক ওদিক তাকালো। দৃষ্টি আটকে গেল 50 গজ দূরে। পাহাড়ের ওপরে উবু হয়ে বসে কি যেন তোলার চেষ্টা করছে বিশাল দেহী এক নিগ্র। কৌতূহল হলো। উঠে পায়ে পায়ে এগোলো সেদিকে অমর। একটা ছেলেকে তুলে আনলো নিগ্র। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অমর। বব! নিগ্রোর হাতে কি যেন চকচক করছে। চকিতে মনে পড়ে গেল অমরের খুর, ম্যাবরি। সে ছুটল নিঃশব্দে। 10 গজ দূরে থাকতে থমকে দাঁড়ালো অমর। আর দেরি করা যায় না। পিস্তল তুলে নিশানা ঠিক করে দিল ট্রিগার টিপে। গুলি ফুটবে কিনা অনিশ্চয়তা ছিল, কিন্তু ফুটল গুলি। আবার দৌড় দিল অমর। ছুটতে ছুটতেই দেখল টোলে উঠে হুমড়ি খেয়ে পড়ছে ম্যাবরি। ঝুঁকে ববের হাত ধরে তাকে টেনে তুলল অমর। লেগেছে কোথাও? ইস, বড় সময় মতো এসে পড়েছিলাম। আর একটু দেরি করলেই। মাথা ঝোঁকালো বব। কথা বলতে পারছে না। পূব আকাশ লাল হয়ে আসছে। হাঁটু ভেঙে পড়ে যাচ্ছে বব। তার কাঁধ চেপে ধরে চেঁচিয়ে উঠল অমর। আরে কি করছো? মূর্ছা যাওয়ার সময় হলো এটা। সোজা সোজা হও। মলিন হাসি হাসলো বব। সরি। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছল। পা কাঁপছে। বাঁচবো ভাবিনি। হ্যাঁ, মস্ত ফাঁড়া গেছে, অমর বলল। চোখ পড়ল একটা জিনিসের দিকে। আরে দেখো। দেখেছ? বব দেখল। নিগ্রোর ডান হাতের আঙুলের কয়েক ইঞ্চি দূরে পড়ে রয়েছে ছোট্ট গোল সোনালি একটা জিনিস। মোহর। সেই ডাবলুনটা। বলেছিলাম না, অমর বলল। মোহরটা অভিশপ্ত। যার হাতেই যায় তার সর্বনাশ করে ছাড়ে। ববকে মোহরটার দিকে এগোতে দেখে চেঁচিয়ে উঠল, না না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এখানে ফেলে যাব? মাথা নাড়ল অমর। ঠোঁটে ঠোঁট চেপে বসেছে। এখানে নয়, চোখের আড়ালে। ওটাকে দেখলেও ক্ষতি হতে পারে। জিনের আছর আছে ওটাতে। মোহরটার কাছে এসে দাঁড়ালো সে। এক লাথি দিয়ে ফেলে দিল একটা গর্তে। এটাতেই লুকিয়েছিল বব। গড়িয়ে গড়িয়ে চোখের আড়াল হয়ে গেল মোহরটা। বিড়বিড় করে অমর বলল, যাক, গেল বিপদ। ববের দিকে ফিরল। তোমাকে আবার দেখবো আশা করিনি বব। খুব খুশি লাগছে। মুসা আর কিশোরের যে কি হলো। আমি দেখেছি ওদের, জানালো বব। ওদের বাঁধন খোলার চেষ্টা করছিলাম। ওই সময় এই লোকটা জেগে উঠে তাড়া করল। বেঁচে আছে ওরা। ইয়া আল্লাহ! অন্তরের গভীর থেকে বেরিয়ে এলো ডাকটা। স্বস্তির নিঃশ্বাস ফেলল অমর। আছে, তবে বন্দি, বলল বব। বন্দি? সংক্ষেপে সব কথা জানালো বব। ববের কথা শেষ হতে আরেকবার লম্বা শ্বাস ফেলল অমর। মুক্ত করতে হবে ওদের। চলো, এখুনি। নিগ্রোর দেহটা দেখালো বব। এটার কি হবে? ওর সৎকার করার সময় এখন নেই। ঠান্ডা অমরের কণ্ঠ। ওর দোস্তরাই যা করার করবে। কথা বলতে বলতেই আবার গুলি আর বারুদ ঠেসে নিল পিস্তলে।
খুঁটটাও নাও, মুসা আর কিশোরের বাঁধন কাটা যাবে। ওমর ভাই, এই কাপড় পেলেন কোথায়? আর জিজ্ঞেস না করে পারল না বব। বুঝতে পারছি, গতরাতে আপনাকেই দেখেছিলাম। চাঁদের আলোয় ভূতের ভয়ে ছোটার কথা মনে পড়তেই হেসে ফেলল। জলদস্যুর ভূত ভেবেছিলাম। ওমরও হাসল। পুরানো একটা দুর্গ আছে উপদ্বীপে, এই জিনিস ওখানেই পেয়েছি, কিন্তু এখন কথা বলার সময় নেই। কিশোর আর মুসাকে ছাড়িয়ে আনা দরকার। এসো যাই। পুরো দলটাকে আক্রমণ করবেন? হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল বব। সৈকত ধরে চলেছে ওরা লেগুনের উদ্দেশ্যে। জানি না, লুকিয়ে থেকে আগে দেখব অবস্থা, পরিস্থিতি বুঝে যা করার করব। ওমর বলল, প্রয়োজন হলে আক্রমণ করতেই হবে। তবে একটা লোককে নিয়ে সমস্যা, ইমেট চাব। রিভলভারে হাত নাকি তার খুবই ভালো। আমার এটা আদিম পিস্তল, এই জিনিস দিয়ে ওর মুখোমুখি হতে পারবো না। এটা হাতে আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই আর কি। 12 গজ দূর থেকে নিশানা ঠিক করা যাবে না। থমকে গেল সে হঠাৎ। কে জানি আসছে। সামনে একটা পাথরের স্তূপের ওপাশ থেকে আসছে শব্দ। স্তূপটার ওপর উঠে সাবধানে উঁকি দিল ওমর। পরক্ষণেই লাফিয়ে নেমে ববের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, জলদি জঙ্গলে। ববকে টেনে নিয়ে জঙ্গলে ঢুকে পড়ল ওমর। কাঁটার খোঁচায় দুজনেরই চামড়া ছিঁড়ে গেল জায়গায় জায়গায়। কি? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল বব। ইমেট চাপ বোধ হয়, হাতে রিভলভার। হ্যাঁ, ওই এদিকে আসছে, নিগ্রোটাকে খুঁজছে, কিংবা হয়তো গুলির শব্দ শুনে সন্দেহ করেছে। চুপ করে থাকো, ও দলছুট হলে আমাদের জন্য ভালোই, ফিসফিস করে বলল বব। মাথা নোয়ালো ওমর, ঠোঁটে আঙুল রাখল। গাছের আড়াল থেকে ইমেট চাপকে দেখতে পাচ্ছে দুজন। পাথরের স্তূপটার চূড়ায় উঠে মুখ ঘুরিয়ে এপাশ ওপাশ দেখল সে। চেঁচিয়ে ডাকল, ম্যাব্রি, এই ম্যাব্রি। তারপরই দেখতে পেল পাহাড়ের ওপর পড়ে থাকা নিগ্রোকে। গাল দিয়ে উঠে স্তূপ থেকে নেমে ছুটল সেদিকে। এসো, এই আমাদের সুযোগ। উঠে দাঁড়ালো ওমর। জঙ্গলের ভেতর দিয়েই কোনো মতে পথ করে এগোলো। ইচ্ছে গাছপালার আড়ালে আড়ালে পাথরের স্তূপটার পাশ কাটিয়ে চলে যাবে ওপাশে। তাহলে আর তাদেরকে দেখতে পাবে না ইমেট চাব। কিন্তু যে পরিমাণ লতা আর কাঁটা, নিঃশব্দে এগোনো অসম্ভব। এর ভেতর দিয়ে এগোনো সাংঘাতিক কঠিন। যতটা সম্ভব কম আওয়াজ করে এগোলো ওরা। স্তূপটার পাশ কাটিয়ে এসে ঝোপ সরিয়ে মুখ বের করল ওমর। ববকে জিজ্ঞেস করল, শেষ কোন জায়গায় দেখেছিলে ওদের? আরেকটা পাথরের স্তূপ দেখালো বব। পাথর আর ভূমিধস নেমেছিল ওখানে কোনো আদিমকালে। নারকেল গুচ্ছ গজিয়েছে এখন ওটার ওপাশে। এসো, ইমেট চাপ আসার আগেই কাজ সারতে হবে আমাদের। পাশে তাকিয়ে ইমেট চাপ আসছে কি না দেখল। দৌড় দাও। নিরাপদেই ভূমিধসটার কাছে চলে এলো ওরা। আরেকবার পেছনে তাকিয়ে দেখল ওমর। ইমেট চাপকে দেখা যাচ্ছে না। বব, এবার তোমার পালা। এক্ষুনি মুক্ত করতে না পারলে আর কখনো পারবো না। পিস্তল দেখিয়ে আটকে রাখবো আমি বারডু আর হ্যামারকে। তুমি কিশোর আর মুসার বাঁধন কাটবে। মাথা নিচু রাখবে, যে কোনো সময় গোলাগুলি শুরু হতে পারে। যাই ঘটুক, তুমি কোনো দিকে তাকাবে না ওদের বাঁধন না কাটা পর্যন্ত। ওদেরকে ছাড়াতে পারলেই প্লেনটা আবার দখল করব। বুঝেছ? বুঝেছি। গুড, এসো যাই। এক হাতে পিস্তল আর এক হাতে ভোজালি নিয়ে পাথরের দ্বিতীয় স্তূপটার চূড়ায় উঠে গেল ওমর। শক্ত করে খুর চেপে ধরে বব অনুসরণ করল তাকে। বিমানটা দেখা যাচ্ছে। সৈকতে পড়ে থাকা
রবারের ডিঙিটাও, কিন্তু মানুষ নেই। সপ্রশ্ন দৃষ্টিতে ববের দিকে তাকালো ওমর। আরো কয়েকটা বড় পাথর দেখিয়ে বলল বব, ওগুলোর ওপাশে, ওখানেই ক্যাম্প করেছে বেটারা। নিঃশব্দে নেমে এলো ওরা স্তূপের ওপর থেকে। নরম বালি মাড়িয়ে কুঁজো হয়ে ছুটল। বড় পাথরগুলোর কাছে এসে আস্তে করে উঁকি দিল। বড়জোর 6 কদম দূরেই রয়েছে ওরা। পায়ের ওপর পা রেখে আরাম করে বসে একটা টিন থেকে কি যেন খাচ্ছে হ্যামার। কিশোর আর মুসা হাত পা বাঁধা অবস্থায় তেমনি পড়ে রয়েছে মাটিতে। সিডনি বার্ডুকে দেখা যাচ্ছে না। পিস্তল নিশানা করল ওমর। হেঁকে বলল, হাত দুটো তোলো মিস্টার হ্যামার। শয়তানি করলেই খুলি উড়িয়ে দেব। সন্দেহ থাকলে চেষ্টা করে দেখতে পারো। ববের দিকে ফিরে নিচু গলায় বলল, যাও। ফিরে তাকালো হ্যামার। এতই অবাক হয়েছে, হাস্যকর দেখাচ্ছে তার গরিলার মতো মুখটা। কোন রকম শয়তানির চেষ্টা করল না সে। হাত থেকে টিনটা ছেড়ে দিয়ে ধীরে ধীরে মাথার ওপর তুলল 2 হাত। শান্ত পায়ে হেঁটে গিয়ে হ্যামারের মাথার পেছনে পিস্তল ঠেকালো ওমর। শান্ত থাকো। তীক্ষ্ণ দৃষ্টি বারডুকে খুঁজল। নেই। তাকালো ববের দিকে। মুসার বাঁধন কাটা সারা। কিশোরের বাঁধন কাটছে দ্রুত হাতে। মুক্ত হয়েও দাঁড়াতে পারল না কিশোর। গোড়ালি ডলছে। ব্যথায় বিকৃত হয়ে গেছে মুখ। কঠিন হয়ে গেল ওমরের মুখ। বব, এদিকে এসো। দৌড়ে এলো বব। পিস্তলটা ধরো, বলল ওমর। ব্যাটা একটু নড়লেই দেবে ট্রিগার টিপে। ববের হাতে পিস্তল ধরিয়ে দিয়ে হ্যামারের পকেটে হাতড়াতে শুরু করলো সে। একটা রিভলভার পাওয়া গেল। বাঁ হাতে নিল সেটা। দরকার নেই, তবু কি ভেবে নকল ম্যাপটা বের করে নিজের পকেটে রাখল। তারপর উঠে গেল মুসা আর কিশোরের কাছে। কিশোর তো পারছেই না, মুসাও দাঁড়াতে পারছে না ঠিক মতো। কবজি আর গোড়ালি ডলছে। দীর্ঘ সময় রক্ত চলাচল ব্যাহত হওয়ায় সাংঘাতিক ফুলে উঠেছে জায়গাগুলো। ওদের ঠিক হতে আরো কয়েক মিনিট লাগবে। ঠিক আছে, বসো। হাত তুলে বলল ওমর। ভালো মতো ডলো, বেশি দূর না। ডিঙিটার কাছে যদি যেতে পারো তাহলেই চলবে। জানিও কখন পারবে। বিমানটা দখল করবেন আবার, না? জিজ্ঞেস করল কিশোর। নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে ওমর বলল, আমাদের জিনিস। থেমে গেল সে। ছট করে মাথা ফেরালো বিমানটার দিকে। স্টার্ট নিয়েছে উভচরের ইঞ্জিন। ধীরে ধীরে চলতে শুরু করলো প্রবাল প্রাচীরের দিকে। এক পায়ের খোলা মুখ দিয়ে বেরিয়ে চলে যাবে খোলা সাগরে। জানে লাভ নেই, তবু দৌড় দিল ওমর। কিন্তু 10 পা এগোতে না এগোতেই গতি বেড়ে গেল বিমানের। পানিতে ঢেউ তুলে ছুটে গেল দ্রুত গতিতে। বন্ধুদের কাছে ফিরে এলো ওমর। তিক্ত কণ্ঠে বলল, বারডু হারামজাদা, একবারও ভাবিনি ও প্লেনে উঠে বসে আছে। শূন্যে উঠল উভচর। উৎফুল্ল চোখে সেটার দিকে চেয়ে রইল হ্যামার। রেগে গেল ওমর আরো। চোখের পাতা কাছাকাছি হলো। দাঁড়াও, শয়তানের বাচ্চা, তোমার নিজের ওষুধই তোমাকে দেব। আশা করি অসুবিধে হবে না। প্রতিহিংসায় জল জল করছে বেদুইনের চোখ। মুসা, উঠতে পারবে? দড়ি দিয়ে বেটার হাত পা বাঁধো কোষে। হাসি মুখে উঠে দাঁড়ালো মুসা। ওকে বস। বব, বলল ওমর। যাও তো, স্তূপের চূড়ায় উঠে দেখো ইমের চাপ আসছে কি না। পিস্তলটা কিশোরের হাতে দাও। গরিলার বাচ্চা বাধা দিলেই দেবে গুলি মেরে। কিশোরের হাতে পিস্তল দিয়ে স্তূপের দিকে দৌড়ে গেল বব। ওপরে উঠে একবার চেয়ে ছুটে ফিরে এলো। আসছে আসছে, ফিরে চাইল ওমর। কত দূরে? 100 গজ হবে। খুব আস্তে আস্তে আসছে। ম্যাবরিকে নিয়ে আসতে হচ্ছে তো। দ্রুত চিন্তা চলছে ওমরের মাথায়। সবাই তৈরি হয়ে যাও, পালাতে হবে আমাদের।
ভুরু কোঁচকালো মুসা। ইমেটের ভয়ে পালাবো? হ্যাঁ, বলল ওমর। অহেতুক ঝুঁকি নিতে যাব কেন? রিভলভারে হাত খুব ভালো ওর। ওর মুখোমুখি হওয়ার যোগ্যতা নেই আমার, অন্তত রিভলভার দিয়ে। গুলি খেয়ে না মরলেও আহত হতে পারি, আমাদের যে কেউ। এই বিজন অঞ্চলে তখন আরো বিপদে পড়ব। ডাক্তার নেই, ঔষধ নেই। চলো ভাগি আপাতত, জলদি করো। পাথরের স্তূপের দিকে তাকালো কিশোর, পেছনে ঘন বনের দিকে চাইল। ওমরের দিকে ফিরে বলল, যাব কোন দিক দিয়ে? ওদিক। সাগরের দিকে হাত তুলল ওমর। বব, মুসা, জলদি গিয়ে ডিঙি নামাও পানিতে। কিশোর, এদিকে এসো, আমাদের জিনিস আমরা নিয়ে যাই। প্রথমেই খাবারের টিনগুলো এক জায়গায় জড়ো করতে শুরু করলো সে। ওমর আর কিশোর মিলে খাবারের টিন বয়ে এনে তুলতে লাগলো নৌকায়। সব তুলতে পারল না, তবে যত বেশি পারল তুলল। কিশোর উঠে পড়ল। ডিঙিটা গভীর পানির দিকে ঠেলে দিয়ে আলগোছে লাফিয়ে উঠে বসল ওমর। পানি থেকে বড় জোর ইঞ্চি 2 ওপরে রয়েছে ডিঙির কানা। তবে এখন সাগর শান্ত। আরোহীরা বেশি নড়াচড়া না করলে নৌকা ডুববে না। ভেবেছ পার পেয়ে যাবে? চেঁচিয়ে বলল হ্যামার। এত সহজ না, দেখাবো মজা। আমরা অপেক্ষায় থাকবো, চেঁচিয়েই জবাব দিল ওমর। বৈঠা তুলে নিয়ে ঝপাং করে ফেলল পানিতে। ইমেট, এই ইমেট, চেঁচামেচি শুরু করলো হ্যামার। কোথায় তুমি? জলদি এসো, বেটারা পালালো। পাথরের স্তূপের ওপাশ থেকে সাড়া দিল ইমেট চাপ। শান্ত থাকবে, সঙ্গীদেরকে হুঁশিয়ার করলো ওমর। ইমেট চাপ গুলি চালালেও নড়বে না কেউ। নড়াচড়ায় ডিঙি ডুবে গেলে আর রক্ষে থাকবে না। স্তূপের মাথায় দেখা গেল ইমেট চাপকে। প্রায় 100 গজ দূরে চলে এসেছে ততক্ষণে ডিঙিটা। ও দেখে ফেলেছে আমাদের, শান্ত কণ্ঠে বলল কিশোর। রিভলভার হাতে পানির ধারে দৌড়ে আসছে ইমেট চাপ। যতখানি সম্ভব কাছে থেকে গুলি করতে চায়। আসুক, অনেক দূরে চলে এসেছি, বলল ওমর। যত ভালো হাতই হোক, 50 গজের পরে রিভলভার দিয়ে নিশানা ঠিক রাখা খুব কঠিন। পানির ধারে চলে এসেছে ইমেট চাপ। গর্জে উঠল তার রিভলভার। ডিঙি থেকে কয়েক ফুট দূরে পড়ল বুলেট। পিছলে উড়ে চলে গেল সাঁ করে। দাঁড় বাইতে বাইতে কিশোরকে ওমর বলল, গুলি করো। জানি লাগবে না, তবু অস্বস্তিতে পড়ুক। পাল্টা গুলির মুখে দাঁড়িয়ে হাত স্থির রাখতে পারবে না। গর্জে উঠল আদিম পিস্তল। পাথরে বাড়ি লেগে বিং করে উড়ে চলে গেল বল। এত দূর থেকেও সে শব্দ শোনা গেল, কিন্তু ঘাবড়ালো না ইমেট চাপ। একের পর এক গুলি করে গেল, একটা গুলিও লাগাতে পারল না। ইতিমধ্যে আরো দূরে সরে এসেছে ডিঙি। শেষে হাল ছেড়ে দিয়ে ফিরে গেল সে হ্যামারের বাঁধন খুলতে। ডিঙির নাক বাঁয়ে ঘোরালো ওমর। তীরের সঙ্গে সমান্তরাল রেখে এগিয়ে চলল। কোথায় যাচ্ছেন? জানতে চাইল কিশোর। দ্বীপের শেষ মাথায় একটা উপদ্বীপ দেখেছ? এখান থেকে 1/2 মাইল মতো হবে। হ্যাঁ, আমাদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। ওখান থেকে চারদিকে লক্ষ্য রাখতে পারবো। লুকিয়ে এসে হঠাৎ আক্রমণ করতে পারবে না হ্যামারের দল। গিয়ে আগে কিছু মুখে দিয়ে নেব, তারপর মিটিংয়ে বসবো। সামনে অনেক কাজ। তা তো বুঝলাম, কিন্তু ওমর ভাই, ওই পোশাক কোথায় পেলেন আপনি? জিজ্ঞেস করল মুসা। কড়া হয়েছে রোদ। হাত দিয়ে কপালের ঘাম মুছল ওমর। গেলেই দেখবে। আচ্ছা, হ্যামারের দল থেকে দূরে থাকতে পারলে না? হঠাৎ করেই ধরা পড়ে গেলাম ওমর ভাই, জবাব দিল মুসা। কল্পনাও করিনি ওভাবে ধরা পড়ব। আর কোনো কথা হলো না। চুপচাপ দাঁড় বেয়ে চলল ওমর। ল্যাগুনের ধারে বালি আড়িতে দেখা যাচ্ছে হ্যামার আর ইমেট চাপকে। ডিঙির দিকেই ফিরে আছে।
ঘুরে উপদ্বীপের অন্যদিকে নৌকা নিয়ে এলো ওমর, খোলা সাগরের দিকে। এখান থেকে দেখা যায় না ল্যাগুনটা। আস্তে আস্তে দাঁড় বেয়ে ডিঙিটাকে নিয়ে এলো সিঁড়ির গোড়ায়, যেখানে জাহাজ থেকে মাল খালাস করা হতো এককালে। জিনিস নিয়ে উঠে যাও তোমরা, বলল ওমর। আপনি কোথায় যাচ্ছেন? কিশোর জিজ্ঞেস করল। খাবার পানি লাগবে না? দ্বীপে যেতেই হচ্ছে। কয়েকটা নারকেল কুড়িয়ে নিয়ে আসি। বেশি দেরি করব না, কয়েক মিনিটের মধ্যেই এসে পড়ব। বোঝা কমে গিয়ে একেবারে হালকা হয়ে গেছে ডিঙি। নাক ঘুরিয়ে নিয়ে দ্রুত দাঁড় বেয়ে চলল ওমর। ফিরে এসে ডিঙিটা ঘাটে শক্ত করে বাঁধল ওমর। চত্বরে ঘুরে বেড়াচ্ছে অন্যেরা, অবাক হয়ে দেখছে সব কিছু। হুড়োহুড়ি করছে, চেঁচামেচি করছে উত্তেজনায়, কিন্তু বাধা দিল না ওমর। ছেলে মানুষ ওরা, করবেই। এমন এক জায়গা তার নিজেরই জানি কেমন লাগছে, বলে বোঝানো যাবে না। এমনই এক ধরনের উত্তেজনা, রোমাঞ্চ। ওমর ভাই, এ জায়গার খোঁজ পেলেন কিভাবে? জিজ্ঞেস করল মুসা। খুঁজে বের করিনি, বলল ওমর। বাঁচার জন্যে উঠেছি, দেখি এই কাণ্ড। প্রথমে ভেবেছিলাম পাথরের স্তূপ কিংবা কোনো উপদ্বীপ। বিমান থেকে লাফিয়ে পড়ে সাঁতরে উঠলাম, বেয়ে বেয়ে উঠে এলাম এই চত্বরে। সিঁড়ি টিড়িগুলো পরে আবিষ্কার করেছি। কিন্তু এই পোশাক পেলেন কোথায়? জানতে চাইল কিশোর। নিচে, সিঁড়ির দিকে আঙুল তুলে বলল ওমর। বেশ বড় একটা ঘর আছে। আরো কাপড় আছে? এক গাদা। ওই সিঁড়ি দিয়েই নামা যাবে তো? মাঝে কোনো বাধা টাধা? কিচ্ছু নেই, এক্কেবারে পরিষ্কার, তবে অন্ধকার। আর শোনার অপেক্ষা করল না কিশোর। মুসা আর ববকে ডাকল। চলো তো দেখি। হই হই করে ওরা ছুটে গেল সিঁড়ির দিকে। সেদিকে চেয়ে মুচকি হাসল ওমর। চূড়ায় উঠতে শুরু করল। এটাকে পাহাড়ের চূড়া বলা যায়, নিচের ঘরটার ছাদও বলা চলে। ছাদ বলতেই বেশি মানানসই হবে, ভাবল সে। চূড়া কিংবা ছাদ যাই হোক, চমৎকার জায়গা, চ্যাপ্টা। ওপরে উঠে চারদিকে চোখ রাখতে এর জুড়ি আশপাশে আর একটিও নেই। বাইরের শত্রু যেদিক দিয়েই আসুক, এখানে বসে কেউ চোখ রাখলে তার চোখ এড়িয়ে আসতে পারবে না। স্পষ্ট দেখা যাচ্ছে ল্যাগুনের ধারে বালিয়াড়ি, মাটিতে পড়ে থাকা কালো একটা কিছুর ওপর ঝুঁকে রয়েছে হ্যামার আর ইমের চাব, বোধহয় নিগ্রোটা। হঠাৎ নিচ থেকে চেঁচামেচি শোনা গেল। ছেলেগুলোকে থামানো দরকার। তাড়াতাড়ি নিচে নেমে এলো ওমর। কি ব্যাপার? এটা দেখেননি? জিজ্ঞেস করল কিশোর। হাত তুলে দেখালো আরেক ধাপ সিঁড়ি। মেঝে থেকে নিচে নেমে গেছে। কতগুলো কাপড় আর কম্বল সরাতেই বেরিয়ে পড়ল একটা চ্যাপ্টা পাথর, মাঝখানে লোহার রিং লাগানো। সিঁড়ির মুখ ঢাকা ছিল পাথরটা দিয়ে। না, তখন ভালো মতো খুঁজে দেখিনি, ওমর বলল। তবে ওরকম কিছুর খোঁজেই নেমেছিলাম। কম্বলে ঢাকা ছিল না? হ্যাঁ, মেঝেতে ছড়িয়ে রাখা কয়েকটা কম্বল আর কাপড় দেখালো কিশোর। ওগুলো ছিল ওপরে। ওরকম কিছুর খোঁজে ছিলেন মানে? প্রশ্ন করল মুসা। জানতেন আছে ওটা? না থাকলেই বরং অবাক হতাম। কি এমন জিনিস? পানি রাখার ট্যাঙ্ক। ছাদ থেকে গড়িয়ে পড়ে জমা হয় এখানে। পাথর ছাড়া কিচ্ছু নেই। এখানে যারা থাকতো পানি পেত কোথায়? মূলদ্বীপে হয়তো কোথাও আছে পানি, ঝর্ণাও থাকতে পারে। কিন্তু এই দুর্গে যাদের বাস ছিল, তাদেরকে যদি পানির জন্যে বাইরে যেতে হতো, নিরাপত্তা থাকতো? ছাতে কোথাও না কোথাও একটা গর্ত আছে নিশ্চয়ই। বৃষ্টির পানি ওই গর্ত দিয়ে সুড়ঙ্গ পথে এসে জমা হয় ট্যাঙ্কে। তো পানি আছে ট্যাঙ্কটায়? এখনো দেখিনি, কিশোর বলল। একটা গুলি তুলে নিয়ে গর্তের মুখ দিয়ে ভেতরে ছুঁড়ে দিল ওমর। পানিতে পড়ে টুলুপ
শব্দ তুলল ওটা। আছে, মাথা নাড়ল ওমর। খাওয়ার যোগ্য কিনা দেখি। ওই যে একটা বালতি, পুরানো কাপড় চোপড়ের মাঝে পড়ে থাকা কালো একটা জিনিস দেখালো সে। চামড়ার তৈরি, বারুদ রাখার বোতলের মতোই কঠিন হয়ে গেছে এখন। বালতি তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল কিশোর। উঠে এলো পানি ভরে নিয়ে। চামড়ার বালতির জায়গায় জায়গায় ফুটো, সেগুলো দিয়ে ফোয়ারার মতো পানি ছিটকে পড়ছে। দুহাত এক করে একটা ফোয়ারার সামনে পাতল ওমর। অঞ্জলি ভরে পানি নিয়ে মুখে তুলল। ঠিকই আছে মনে হয়, মাথা দোলালো সে। কিন্তু যতক্ষণ নারকেল আছে আমি ওই পানি গিলছি না। মুসা, ঢাকনাটা দিয়ে রাখো, পেট জ্বলছে, আমি খাবার আনতে যাচ্ছি। ট্যাঙ্কের দিক থেকে ওমর ফিরল। এই প্রথম খেয়াল করলো যেন ছেলেদের পরনের বিচিত্র পোশাক। পোকায় কাটা লাল একটা শার্ট গায়ে দিয়েছে কিশোর, পরনে পাজামা, হাঁটুর নিচে নেমেই শেষ, খুব টাইট ফিটিং। মাথায় বিচিত্র টুপি, চূড়াটা অনেকটা চিমনির মতো, 1600-1700 শতকে যেমন পরত নাবিকেরা। নীল সাদা ডোরা কাটা শার্ট গায়ে দিয়েছে মুসা। শার্টের বুকের কাছে ছোট গোল একটা ছিদ্র, ছিদ্রের চারদিক ঘিরে খয়েরি একটা দাগ, বোঝাই যাচ্ছে কিসের। পরনে সুতি কাপড়ের ময়লা প্যান্ট, মাথায় দিয়েছে 3 কোনা একটা কালো টুপি। কিশোরের গায়ে শার্ট ঠিক মতো লাগেনি, বড় হয়েছে, কিন্তু ববের একেবারে ঢলঢল করছে। রংচটা নীল সিল্কের শার্ট গায়ে দিয়েছে সে। পুরনো একটা বেল্ট লাগিয়েছে কোমরে, শার্টের ওপরে, ফলে মেয়েদের ফ্রকের মতো লাগছে দেখতে। বেল্টের ভেতরে আবার বিরাট পিস্তল গুঁজেছে একটা। মাথায় লাল টুপি, কানের অর্ধেক ঢেকে দিয়েছে, পেছনে লেজ নেমেছে ঘাড়ের ওপর। হাহা, ববকে দেখতে দেখতে হেসে ফেলল ওমর। চেহারায় ফোটালো কৃত্রিম আতঙ্ক। আরে, ইসরায়েল হ্যান্ডস দেখছি। এখন একটা জলি রোজার পেলেই হতো, চূড়ায় উঁচিয়ে দিয়ে বুক চাপড়ে খাড়া হয়ে যেতাম। ভয়ঙ্কর এক জলদস্যু, দুর্গ দখল করতে বসেছি। হেসে উঠল সবাই। স্টিভেনসনের লেখা ট্রেজার আইল্যান্ডের ডাকাত না ইসরায়েল হ্যান্ডস, বলল বব। পড়েছিলাম। নামটা ধার নিয়েছেন স্টিভেনসন, বলল কিশোর। আসল ইসরায়েল হ্যান্ডসও ডাকাত ছিল, খুনে ক্যাপ্টেন এডওয়ার্ড টিচ এর কোয়ার্টার মাস্টার। এডওয়ার্ড টিচটাকে জিজ্ঞেস করল মুসা। জলদস্যু ব্ল্যাক বিয়ার্ডের নাম শুনেছ? মাথা ঝোঁকালো মুসা। এডওয়ার্ড টিচের ডাক নাম ছিল ব্ল্যাক বিয়ার্ড। এত বড় খুনি লুই ডেকেইনিও ছিল কিনা সন্দেহ। লুই ডেকেইনির নাম শুনেছি, বব বলল। আচ্ছা, কিভাবে মরেছিল ডাকাতটা, বলতে পারো? ফাঁসিতে। ফাঁসি দিয়ে নিশ্চয়ই ফাঁসি কাঠেই ঝুলিয়ে রাখা হয়েছিল লাশটা, শুকিয়ে শুকিয়ে শেষ না হওয়া তক। না, মাথা নাড়ল কিশোর। ওর মৃত্যুটা একটা রহস্য, কেউ জানে না কিভাবে মারা গেছে লুই ডেকেইনি। শোনা যায় মস্ত একটা গ্যালিয়ন দখল করার পর রহস্যময় ভাবে গায়েব হয়ে যায় ডেকেইনি আর তার কিছু নাবিক। হাঁপ ছেড়ে বেঁচেছিল ওয়েস্ট ইন্ডিয়ান রুটের সদাগরি জাহাজের নাবিকেরা। আমার মনে হয় ডুবে মরেছে ডেকেইনি আর তার দল। আমরা যে পোশাক পরে আছি ডেকেইনির নাবিকদেরই কিনা কে বলবে। চুপ চুপ, আঙুল নাড়ল মুসা। ওসব কথা বলো না, আমার ভয় লাগে। পরনের কাপড়গুলোর দিকে অস্বস্তি ভরে তাকালো সে। একটা কথা কিন্তু ঠিক, বলল কিশোর। রত্নদ্বীপে জলদস্যুর পোশাকে বেমানান নই আমরা। রত্নদ্বীপ কি করে হলো? ভুরু নাচালো মুসা। না হলে এসেছি কেন আমরা? আমারই বা পিছু নিয়ে এসেছে কেন? রত্নের লোভেই তো। ঠিকই বলেছ, সায় দিল ওমর। রত্নদ্বীপেই এসেছি আমরা। বরং
নামটা একটু বদলে জলদস্যুর দ্বীপ রাখলে আরও মানানসই হয়। বব যখন বলল উভচরটা নিয়ে এখানে নেমেছে হ্যামারের দল, তখনই বুঝে নিয়েছি এই দ্বীপেই আসতে চেয়েছিলাম আমরা। ওমর ভাই, হাত বাড়ালো কিশোর, হ্যামারের পকেট থেকে যে ম্যাপটা নিয়েছেন তাতে কিছু কিছু জায়গা বদলে দিয়েছি বটে, কিন্তু কিছু মিল আছে। আছে পকেটে? দিন তো।